হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 11 কমার্সের অ্যাকাউন্টেন্সির একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এর আগের দিনে আমরা লেনদেন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অ্যাকাউন্টস বা হিসাব খাত। অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে অন্যান্য চ্যাপ্টারগুলো সম্পর্কে ডেভেলপ করতে গেলে এই চ্যাপ্টারটি সম্পর্কে তোমাদের সঠিক ধারণা থাকতে হবে। সুতরাং আমরা সরাসরি অ্যাকাউন্টস কাকে বলে, অ্যাকাউন্টসের ছক কিভাবে বানাতে হয়, অ্যাকাউন্টসের শ্রেণীবিন্যাস প্রভৃতি বিষয়গুলো এখানে আমরা আলোচনা করব। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হিসাব খাত কাকে বলে। আমি এটা তোমাদের সুবিধার্থের জন্য লিখে রেখেছি। দেখো, একই ব্যক্তির বিষয় সম্পত্তি আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় লেনদেনগুলো একত্রে সমাবেশ করে তারিখ অনুযায়ী পরপর লিপিবদ্ধ করে যে সংক্ষিপ্ত বিবরণী প্রস্তুত করা হয় তাকে হিসাব খাত বলে। আমি যদি এটা জিস্ট করে বলি যে এই লেনদেনগুলিকে যে বিবরণীতে লেখা হয় তাকে অ্যাকাউন্টস বলে, তাকে হিসাব খাত বলে। আমি এটাকে সংক্ষিপ্ত আকারে বললাম। যা এর আগের চ্যাপ্টারে তোমরা লেনদেন দেখেছো, নগদ লেনদেন, ধারের লেনদেন, খাতাপত্রের লেনদেন, কিছু ব্যক্তি সম্পর্কিত, কিছু সম্পত্তি সম্পর্কিত হতেই পারে। সেই সমস্ত লেনদেনগুলোকে আমরা এবারে খাতায় লিপিবদ্ধ করব। এই খাতায় লিপিবদ্ধ করার জন্য একটা বিবরণী তৈরি করব। এই বিবরণীটাকে আমরা বলবো হিসাব খাত। আরেকবার ডেফিনেশনটা আমরা বলছি, ব্যক্তির বিষয় সম্পত্তি আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় লেনদেন, অর্থাৎ লেনদেন ব্যক্তি সম্পর্কিত হোক, সম্পত্তি সম্পর্কিতই হোক বা আয় ব্যয় সম্পর্কিতই হোক, সেইগুলোকে একত্রে সমাবেশ করে তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিটে ভাগ করে আমরা হিসাবের খাতায় লিপিবদ্ধ করি। এখন যেভাবে আমরা লিপিবদ্ধ করি যে বিবরণীতে, সেই বিবরণীটাকেই আমরা বলছি হিসাব খাত। তার আগে বিবরণীটা কেমন হবে, আমরা আগে তার ছকটা কেমন হবে, প্রকরণটা কেমন হবে আমরা একটু জেনে নিই। দেখো, যে কোনো হিসাব খাত আঁকতে গেলে আমাদের প্রথমে কোন হিসাব খাত করছি সেই হিসাব খাতের নাম হেডিং এ দিতে হয়। মনে করো এখানে রাম অ্যাকাউন্ট হতে পারে, ক্যাশ অ্যাকাউন্ট হতে পারে, ক্যাপিটাল অ্যাকাউন্ট হতে পারে, যে অ্যাকাউন্ট হবে তার নাম হবে। এবারে হিসাব খাতের বিবরণীটা আমরা আঁকার জন্য দুটো লাইন প্যারালাল লাইন আকারের হবে। এইরকম দুটো লাইন আমরা এঁকে নেব। এই দুটো লাইন আঁকার পর এই মাঝামাঝি আমরা একটি লাইন কাটলাম এবং এখানে আরেকটি লাইন দিয়ে টাকার অঙ্ক লেখার জন্য একটি কলাম বানালাম। এখানে আমরা টাকার অঙ্ক লিখে থাকি, তাই অ্যামাউন্ট লিখে রুপিস লিখলাম। তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় বলে ডেটের একটি কলম লিখতে হয়। এবারে এখানে সমস্ত বিষয়গুলো কোনগুলো ডেবিট হবে সেইগুলো লিপিবদ্ধ করা হয় বলে এখানে পার্টিকুলার্স। অর্থাৎ এই বিবরণীকে দুভাগে ভাগ করে বাম দিকটাকে আমরা ডেবিট দিক বলছি। ডেবিট দিক বলা হচ্ছে, ডেবিট দিক মানে ডিআর, আর ডান দিকটা ক্রেডিট দিক বলা হয়, একে সংক্ষেপে সিআর ডিনোট করা হয়। তাহলে আমরা প্রথমে কি করলাম, একটা আউটলাইন আঁকলাম, প্যারালাল লাইন, মাঝ বরাবর একটা লাইন টেনে দিলাম, দুটো ভাগে ভাগ হলো, বাম দিকটা ডেবিট, ডান দিকটা ক্রেডিট। বাম দিকে ডেবিটের আইটেমগুলো লেখার জন্য কি কি করতে হয়, ডেট, পার্টিকুলার্স, আর একটা কলাম বানিয়ে দিলাম যেটাতে আমরা যে এফ কথাটা লিখি, অর্থাৎ জার্নালের কত নম্বর পৃষ্ঠা থেকে এটা আনা হয়েছে। এরপরে আমরা এই দিকেও, ডান দিকেও ক্রেডিট দিকের আইটেম লেখার জন্য আমরা ডেট একটা কলাম বানাই, পার্টিকুলার্স কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করা হচ্ছে সেটা পার্টিকুলার্সে লেখা হয়, এবং জার্নালের কত নম্বর পৃষ্ঠা থেকে এটা আনা হলো সেটা জার্নাল জেফ লেখা হয়। আর টাকার অঙ্ক লেখার জন্য এখানে অ্যামাউন্ট রুপিস। এটা হলো আমাদের হিসাব খাতের ছক। তাহলে হিসাব খাতের ছক বানানোর জন্য আমরা কি করলাম, প্রথমে একটা প্যারালাল লাইন এঁকে নিলাম। এই প্যারালাল লাইনকে মাঝ বরাবর আমরা দুভাগে ভাগ করলাম, বাম দিকটা ডেবিট দিক, ডান দিকটা ক্রেডিট দিক।
বাম দিকে আমরা যে ডেবিট আইটেম গুলো লিখি তার জন্য ডেট, পার্টিকুলার, জেনারেল ভ্যালু, অ্যামাউন্ট। সিমিলারলি ডান দিকেও ক্রেডিট আইটেম লেখার জন্য ডেট, পার্টিকুলার, জেনারেল ভ্যালু, অ্যামাউন্ট, রুপিস। এইভাবে আমরা একটা অ্যাকাউন্টের দুটো দিক পেলাম। বাম দিকটাকে বলা হয় ডেবিট দিক। কোন হিসাব খাতকে ডেবিট করার অর্থ হলো তাকে ডেবিট দিকে লিখতে হবে এবং ডেবিট দিকে তার টাকার অঙ্ক লিপিবদ্ধ করতে হবে। আর কোন হিসাব খাতকে ক্রেডিট করার অর্থ হলো ক্রেডিট দিকে লিখে ক্রেডিট কলামে তার টাকার অঙ্ক লিপিবদ্ধ করতে হবে। এটা গেল আমাদের হিসাব খাতের ছক। এই হিসাব খাতের ছক থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম যে হিসাব খাতের বাম দিকটা হচ্ছে ডেবিট দিক আর ডান দিকটা হচ্ছে ক্রেডিট দিক। ডেবিট দিক করার অর্থ হলো ওই হিসাব খাতকে বাম দিকে ডেবিট দিকে লিখতে হবে, তাই আর ক্রেডিট করা হলো ডান দিকে লিপিবদ্ধ করতে হবে। এটা আমরা মোটামুটি একটা হিসাব খাতের ছক দিলাম। এই ছকটা আমরা যখন লেজার করাবো ডিটেলস আরো আলোচনা করব। অর্থাৎ আমরা এখানে যেটুকু বোঝাতে চাচ্ছি, লেনদেনগুলোকে তারিখের ক্রমানুসারে এই বিবরণীতে বাম দিক অর্থাৎ ডেবিট দিক, ডান দিক অর্থাৎ ক্রেডিট দিক, এই বিবরণীতে লিপিবদ্ধ করা হয়। এই লিপিবদ্ধ করার যে বিবরণী, সেই বিবরণী হলো হিসাব খাত। আপাতত তোমরা এই হিসাব খাত সম্পর্কে এইটুকু ধারণা আর এই ছকটা সম্পর্কে একটা ধারণা তৈরি করে রাখো। লেজারে আমরা আরো এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? হিসাব খাতের শ্রেণীবিভাগ আমরা একটা চার্টের মাধ্যমে আলোচনা করছি। দেখে নাও, হিসাব খাতকে আমরা প্রথমে দুভাগে ভাগ করেছি। একটি হচ্ছে ব্যক্তিক হিসাব খাত বা পার্সোনাল অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে অব্যক্তিক হিসাব খাত বা ইমপার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টকে আবার দুভাগে ভাগ করা যায়, দেনাদারের হিসাব খাত এবং পাওনাদারের হিসাব খাত। অব্যক্তিক হিসাব খাতকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, সম্পত্তির হিসাব খাত এবং নামিক হিসাব খাত। আমরা প্রথমে ব্যক্তিক হিসাব খাত কাকে বলে সেটা জানবো। আমরা আগে হিসাব খাত কাকে বলেছি সেটা তো মনে আছে, যে লেনদেনগুলিকে যে বিবরণীতে লেখা হয় তাই হলো হিসাব খাত। এখন ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত লেনদেনগুলি যে হিসাব খাতে লেখা হয় তাকে ব্যক্তিক হিসাব খাত বা পার্সোনাল অ্যাকাউন্ট বলে। যদি রান সংক্রান্ত বা মনে করো বিদ্যানিকেতন বিদ্যালয় সংক্রান্ত যদি কোনো হিসাব খাত আসে তাহলে সেটা হবে ব্যক্তিক হিসাব খাতে লেখা হবে। তাহলে ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত লেনদেনগুলি যে হিসাব খাতে লিপিবদ্ধ করা হয় তাকে ব্যক্তিক হিসাব খাত বা পার্সোনাল অ্যাকাউন্ট বলে। ব্যক্তিক হিসাব খাতে যদি ডেবিট জের হয় তাহলে সেটাকে দেনাদারের হিসাব খাত, আর ব্যক্তিক হিসাব খাতে যে যদি ক্রেডিট হয় তাহলে তাকে পাওনাদারের হিসাব খাত বলা হয় বা ক্রেডিটর্স অ্যাকাউন্ট বলা হয়। অর্থাৎ ব্যক্তিক হিসাব খাতটার পরে আমরা যদি দেখি যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য লেনদেনগুলোকে যে হিসাব খাতে লিপিবদ্ধ করা হয় তাকে অব্যক্তিক হিসাব খাত বলে। এবারে অব্যক্তিক হিসাব খাতের মধ্যে তোমরা নাম দেখেই বুঝতে পারছো, সম্পত্তি সংক্রান্ত লেনদেনগুলো যে হিসাব খাতে লিপিবদ্ধ করা হয় তাকে সম্পত্তির হিসাব খাত, আর আয় ব্যয় লাভ ক্ষতি নামিক হিসাব খাতে লিপিবদ্ধ করা হয়। আয় ব্যয় লাভ ক্ষতি সংক্রান্ত লেনদেনগুলি যে হিসাব খাতে লিপিবদ্ধ করা হয় তাকে নামিক হিসাব খাত বলা হয়। আলটিমেটলি আমাদের মেন তিনটে হিসাব খাত, একটি হচ্ছে ব্যক্তিক হিসাব খাত, একটি সম্পত্তি হিসাব খাত, একটি নামিক হিসাব খাত। আরেকবার বলছি, যে লেনদেনগুলি ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হয় এবং সেগুলিকে যে হিসাব খাতে লিপিবদ্ধ করা হয় তাকে ব্যক্তিক হিসাব খাত বলা হয়। যেমন রাম অ্যাকাউন্ট, যেমন রহিম অ্যাকাউন্ট, যেমন বিদ্যানিকেতন অ্যাকাউন্ট, যেমন SBI অ্যাকাউন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাকাউন্ট, এইগুলো সবই ব্যক্তিক হিসাব খাত। সম্পত্তির হিসাব খাত বলতে যে লেনদেনগুলি সম্পত্তি সংক্রান্ত এবং যেগুলি এই হিসাব খাতে লিপিবদ্ধ করা হয়, যে হিসাব খাতে লিপিবদ্ধ করা হয় তাকে সম্পত্তির হিসাব খাত বলা হয়। যে লেনদেনগুলি সম্পত্তি সংক্রান্ত এবং সেগুলিকে যে হিসাব খাতে লিপিবদ্ধ করা হয় তাকে সম্পত্তির হিসাব খাত বলা হয়। তোমরা জানো সম্পত্তি কোনগুলোকে বলে, ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাকাউন্ট, প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট, গুডউইল অ্যাকাউন্ট, পেটেন্ট অ্যাকাউন্ট, এগুলো সবই সম্পত্তির হিসাব খাত। নামিক হিসাব খাতে বলা হচ্ছে আয় ব্যয় লাভ ক্ষতি লেনদেনগুলিকে যে হিসাব খাতে লিপিবদ্ধ করা হয় সেইগুলিকে বলা হচ্ছে নামিক হিসাব খাত। আয় ব্যয় লাভ ক্ষতি সংক্রান্ত যে লেনদেনগুলি যে হিসাব খাতে লিপিবদ্ধ করা হয় তাকে নামিক হিসাব খাত বলে। যেমন ওয়েজেস অ্যাকাউন্ট, স্যালারিজ অ্যাকাউন্ট, রিপেয়ার্স অ্যাকাউন্ট,
কমিশন অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অ্যাকাউন্ট, এগুলো সবই নামের হিসাব খাতের উদাহরণ। এটা গেল আমাদের হিসাব খাতের শ্রেণীবিভাগ। তোমাদের এই প্রসঙ্গে বলি, হিসাব খাতের শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদের যদি ধারণা সঠিক হয়, এইবারে আমরা হিসাব খাতগুলোকে এই শ্রেণীবিভাগের ভিত্তিতে কোন হিসাব খাতগুলো ডেবিট হবে আর কোন হিসাব খাতগুলো ক্রেডিট হবে সেগুলো আমরা এখন আলোচনা করব। এবার আমরা ডেবিট ক্রেডিট নির্ধারণের নিয়ম নিয়ে আলোচনা করব। এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, কিভাবে ডেবিট ক্রেডিট নির্ধারণ করা হয় সেটা তোমাদের আগে ভালো করে জানতে হবে এবং বুঝে নিতে হবে, তবে এর উপর নির্ভর করে বাকি চ্যাপ্টারগুলোর অঙ্ক আগাবে। সুতরাং তোমরা এটা মন দিয়ে শুনবে এবং এটাকে খুব বেশি করে আত্মস্থ করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডেবিট ক্রেডিট নির্ধারণের নিয়ম। অ্যাকাউন্টেন্সিতে দুটো নিয়মে আমরা ডেবিট ক্রেডিট করতে পারি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সুবর্ণ নীতি বা ব্রিটিশ ধারণার ভিত্তিতে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ধারণ করা হয়। পরের দিন আমরা আমেরিকান নিয়মে বা আধুনিক নিয়মে ডেবিট ক্রেডিট নির্ধারণ করার নিয়ম শেখাবো। সুবর্ণ নীতি বা ব্রিটিশ ধারণার ক্ষেত্রে আমরা এর আগে যেটা বললাম যে অ্যাকাউন্টস গুলোকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়, একটি পার্সোনাল অ্যাকাউন্ট, একটি রিয়েল অ্যাকাউন্ট আর একটি হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ যে আমি ব্রিটিশ ধারণার ভিত্তিতে বা সুবর্ণ নীতির ভিত্তিতে আমরা ডেবিট ক্রেডিট নির্ধারণের নিয়ম লেখানোর ক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্টের সাহায্য নিচ্ছি, রিয়েল অ্যাকাউন্টের সাহায্য নিচ্ছি, নমিনাল অ্যাকাউন্টের সাহায্য নিচ্ছি। এখন পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কিছু কিছু পার্সেন্ট ডেবিট হতে পারে, কিছু কিছু পার্সেন্ট ক্রেডিট হতে পারে। সিমিলারলি রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কিছু সম্পত্তি ডেবিট হতে পারে, কিছু সম্পত্তি ক্রেডিট হতে পারে। সিমিলারলি নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কিছু আয় ব্যয় ডেবিট হতে পারে, কিছু আয় ব্যয় ক্রেডিট হতে পারে। এখন প্রশ্ন হলো যে কোনগুলো ডেবিট হবে, কোনগুলো ক্রেডিট হবে। প্রথমে আমরা চলে এসেছি পার্সোনাল অ্যাকাউন্টে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ডেবিট হবে আর কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্রেডিট হবে, তার সহজ নিয়ম আমি দিয়েছি। দেখো, পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট উইল বি রিসিভার, অর্থাৎ যিনি গ্রহীতা তিনি হবেন ডেবিট, আর গিভার উইল বি ক্রেডিট, যিনি দাতা তিনি হচ্ছেন ক্রেডিট। আমি মিস্টার এক্স কে একটি বই দিলাম, তাহলে আমি এখানে কি হলাম দাতা, মিস্টার এক্স হলো রিসিভার গ্রহীতা। তাহলে এইভাবে আমরা গ্রহীতা এবং দাতা কনসেপ্ট আমাদের আছে অ্যাকাউন্টেন্সি অঙ্ক করানোর সময়, সেক্ষেত্রে আরো ধারণা ক্লিয়ার হবে। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিসিভার উইল বি ডেবিট, গিভার উইল বি ক্রেডিট। এবারে চলে আসছি রিয়েল অ্যাকাউন্টে। রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে যে সম্পত্তি আমার কাছে আসবে, আমার ব্যবসাতে আসবে, সেই সম্পত্তি হবে ডেবিট। হোয়াটস কামস ইন উইল বি ডেবিট, আর যে সম্পত্তি আমার কারবার থেকে বা ব্যবসা থেকে বেরিয়ে যাবে সেটা হবে ক্রেডিট। হোয়াট গোজ আউট ক্রেডিট। আরেকবার বলছি, যে সম্পত্তি আমার কারবারে আসবে হোয়াটস কামস ইন উইল বি ডেবিট, আর যে সম্পত্তি আমার কাছ থেকে বেরিয়ে যাবে হোয়াট গোজ আউট ক্রেডিট। তাহলে সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি বেরিয়ে গেলে ক্রেডিট। ধরে নাও মেশিনারি পারচেস করছো, তাহলে মেশিনারি পারচেস করলে মেশিনারি আসে, মেশিনারি কামস ইন, তাহলে মেশিনারি ডেবিট হবে। আর পারচেস করতে গেলে তোমার কাছ থেকে ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ গোজ আউট, তাহলে ক্যাশ সম্পত্তি চলে যাচ্ছে, সেটা ক্রেডিট হবে। এইভাবে কোন সম্পত্তি আসছে সেটা ভাবতে হবে, কোন সম্পত্তি চলে যাচ্ছে সেটা ভাবতে হবে। আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। এবার আমরা নমিনাল অ্যাকাউন্ট, একটু আগে বলেছি আয় ব্যয় লাভ ক্ষতি সংক্রান্ত হিসাব খাতগুলোকে নমিনাল অ্যাকাউন্ট বলি। এখানে নমিনাল অ্যাকাউন্টে কোন আয় ব্যয়গুলো ডেবিট হবে না ক্রেডিট হবে, নিয়মে আমাদের বলা আছে। দেখো, ডেবিট এনি এক্সপেন্সেস এন্ড লসেস, ব্যয় বা ক্ষতি হবে ডেবিট। এনি এক্সপেন্সেস এন্ড লসেস উইল বি ডেবিট। আর ক্রেডিট হবে এনি ইনকাম এন্ড গেইনস, কোনো আয় বা লাভ হবে ক্রেডিট। তাহলে আরেকবার বলছি, নমিনাল অ্যাকাউন্টে যদি ব্যয় বা ক্ষতি বোঝায় তাহলে সেগুলো হবে ডেবিট, নমিনাল অ্যাকাউন্টে যদি আয় বা লাভ বোঝায় সেগুলো হবে ক্রেডিট। তাহলে ক্লিয়ারলি এটা মনে রাখতে হবে, ইন পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার উইল বি ডেবিট, গিভার উইল বি ক্রেডিট। ইন রিয়েল অ্যাকাউন্ট হোয়াটস কামস ইন উইল বি ডেবিট, what goes out will be credit. In nominal account any expenses and losses will be debit and any income and gains will be credit. এই বিষয়টা পুরোপুরি তোমাদের স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে, আর এই ডেবিট ক্রেডিটের বিভাজন করতে পারলে তোমরা কিন্তু এর পরের চ্যাপ্টার জার্নাল বা জাবেদা সেটা সঠিকভাবে করতে পারবে। ওকে, তোমরা এইটার উপর কিছু প্র্যাকটিস করবে যে কোন অ্যাকাউন্ট গুলো ডেবিট হবে, কোন অ্যাকাউন্ট গুলো ক্রেডিট হবে, কোনগুলো পার্সোনাল অ্যাকাউন্ট, কোনগুলো রিয়েল অ্যাকাউন্ট, কোনগুলো নমিনাল অ্যাকাউন্ট। এইগুলো বই থেকে তোমরা এই বিভাজনটা ঠিক ভালোভাবে ধারণা তৈরি করে নেবে।
তারপরে গোল্ডেন রুলটা প্র্যাকটিস করবে। এর পরের দিন আমরা আধুনিক নিয়ম বা আমেরিকান ধারণা সম্পর্কে আলোচনা করে জাবেদা নিয়ে আলোচনা করব। ওকে।